অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ, সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও সিনিয়র আইনজীবী সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন। এ সময় তারা বলেন, হাসান আরিফ দেশের অগ্রগতি, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখে গেছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। সিনিয়র আইনজীবী এএফ হাসান আরিফ, যার দীর্ঘ কর্মময় জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তার প্রিয় প্রাঙ্গণও বলা যায় এই অঙ্গন। প্রিয় সেই কর্মস্থলে যখন হাসান আরিফের মরদেহ আনা হয়, তখন তার সহকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। দেশের প্রতি যে দরদ নিয়ে যারা ছিলেন, তার মধ্যে ইনি একজন অন্যতম, এবং এনাকে হারিয়ে দেশও একজন খুব মূল্যবান আইনজীবীকে হারিয়েছে। আমি নিজেও একটু ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। সবসময় ধর্মনিরপেক্ষ ছিলেন, গণতন্ত্রকে অন্তর থেকে বিশ্বাস করতেন, সংবিধানকে সমুন্নত রাখার জন্য একজন যুদ্ধ হিসাবে তারা কেরিয়ার ছিল। পরে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ এবং বারের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক আইনজীবী জানাজায় অংশ নেন। পরে তাকে শেষবারের মতো ফুলেল শ্রদ্ধা জানান তারা। তার সাবমিশন এগুলো অনুকরণীয়। সুতরাং এরকম একজন আইনজীবী আমাদের থেকে চলে যাবে, এটা আমরা চিন্তাও করতে পারি নাই। এই সরকারের শুধু তিনি উপদেষ্টা হিসেবেই নয়, তিনি একজন ভালো আইনজীবী হিসাবে এখানে প্রতিষ্ঠিত ছিলেন। তার যেই সততা, তার সুন্দর মৃদু ভাষা, আদালতেও কখনো তাকে রাগ করতে গিয়ে আমরা কখনো দেখিনি, এবং সহকর্মীদের সঙ্গে, তার জুনিয়রদের সঙ্গে কখনো তাকে আমরা রাগ করতে কখনো দেখিনি। শান্ত স্বভাবের মানুষ এবং তীক্ষ্ণ প্রতিভা সম্পন্ন মানুষ ছিলেন। তিনি অত্যন্ত উদার এবং মানবিক ছিলেন। তিনি সাধারণ মানুষের আইন অঙ্গনে ন্যায় বিচারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এরকম একজন প্রাজ্ঞ আইনজীবী পেতে হয়তো আমাদের অনেক সময় লাগবে। দেশের জন্য, জাতির জন্য, বিচার বিভাগের জন্য তার যে ঐতিহাসিক অবদান তিনি রেখে গেলেন, জাতি শ্রদ্ধার সাথে চিরদিন তা স্মরণ করবে। মরহুম হাসান আরিফের মেয়ে কানাডা থেকে দেশে ফেরার পর সোমবার তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এর আগে শুক্রবার রাতে ধানমন্ডির বাইতুল আমান জামি মসজিদে উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন বেলা 3:30টায় রাজধানীর ল্যাবেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপদেষ্টা হাসান আরিফ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আর কয়েক ঘন্টা পরই গানে গানে মেতে উঠবে রাজধানীর আর্মি স্টেডিয়াম। বিখ্যাত সঙ্গীত কিংবদন্তি রাহাত ফাতে আলী খান আর দেশীয় ব্যান্ড শিল্পীদের বাজনার তালে মুখরিত হবে গোটা এলাকা। ছাত্র জনতার জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে আয়োজিত কনসার্ট ইকোজ অব রেভলিউশনের অপেক্ষায় ঢাকা। কনসার্টের টিকিট কাটতে মানুষের লাইন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জমকালো আয়োজন, লাইটিং, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, এলইডি ডিসপ্লে, সবকিছু মিলিয়ে প্রস্তুত আর্মি স্টেডিয়াম। পারফরমেন্সকারী ব্যান্ডগুলো ইতিমধ্যে তাদের রিহার্সাল সেরে নিয়েছেন। সব ধরনের সাউন্ড কোয়ালিটি চেক করা হয়েছে। অলরেডি আয়োজন সম্পূর্ণ শেষ। আমরা বিকাল 4টা থেকে এনটিভি অন এয়ারে যাবে। দর্শক যারা টিকিট কেটে আসতে পারেননি, তারা বাড়িতে বসে এই কনসার্টটা উপভোগ করতে পারবেন। ভিআইপি, সামনের সারি এবং সাধারণ গ্যালারি, স্টেডিয়ামের প্রতিটি কোনায় কোনায় নেওয়া হয়েছে নিরাপত্তা বলয়। খোলা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। স্বেচ্ছাসেবকদের সাথে একসাথে কাজ করে যাচ্ছেন এনটিভির সম্প্রচার কর্মীরাও। জুলাইতে আমাদের অনেক ভাই বোন শহীদ হয়েছে, কিন্তু তাদের দায়িত্বটা এখানে শেষ হলো, আমাদের দায়িত্বটা এখনো শেষ না। তাদের প্রতি আমাদের বেশ কিছু দায়িত্ব বাকি। তো এখানে আমরা বেশ কিছু মানুষের মনোরঞ্জনের ব্যবস্থা করছি। এই মনোরঞ্জনের মধ্য দিয়ে আসলে অনেকের আহতদের পরিবারে আমরা টাকা পৌঁছে দিব। এই যে নতুন যে প্রজন্ম আসছে একের পর এক, যে তারুণ্য, তাদের সঙ্গে এনটিভি আছে। এনটিভির যে কোনো প্রযোজনাই হচ্ছে তারুণ্যের সঙ্গে। রাহাত ফাতে আলী খান সহ দেশের জনপ্রিয় শিল্পীদের সরাসরি দেখতে এবং শুনতে বিকেল 3টা থেকে খোলা হবে মূল গেট। বিকেল 4টা থেকে আর্মি স্টেডিয়ামে প্রবেশমুখের পার্শ্ববর্তী বনানী এয়ারপোর্ট আর্মি গলফ ক্লাবের পাশের এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল নেওয়া হবে না। কনসার্ট থেকে উপার্জিত অর্থ ব্যয় করা হবে জুলাই আগস্টে পরিবার এবং আহতদের চিকিৎসার্থে।
নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার হত্যাকাণ্ডে জড়িত সকল পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার। তিনি বলেন, দ্রুত অটোরিকশা নিয়ন্ত্রণ করা না গেলে শহরে ট্রাফিক অবস্থার আরও অবনতি হবে। এক ব্রিফিংয়ে তিনি এসব জানিয়েছেন। পার্থক্য থাকতে পারে, কিন্তু এই মত পার্থক্য সমাধানের জন্য থাকতে পারে, কিন্তু এই মত পার্থক্য সমাধানের জন্য কোনো মারামারি বা অটোরিকশা এত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যে অচিরেই এটাকে যদি স্টপ না করা হয় সংখ্যা, আপনারা আর কেউ ঘর থেকে বেরোতে পারবেন না। তাদেরকে লাইসেন্স দিতে হবে এবং তাদেরকে একটা ট্যাক্সও দিতে হবে, ট্যাক্সের আনতে হবে। আপনি সরকারের জনগণের টাকায় তৈরি রাস্তা ব্যবহার করবেন অথচ ট্যাক্স দিবেন না, এটা তো পৃথিবীর কোথাও নেই এরকম কিছু। সো এই ব্যবস্থাও নিতে হবে, আদারওয়াইজ আপনারা কিন্তু আর রাস্তা থেকে বেরোতে পারবেন না। গাজীপুর মহানগরের সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 16 কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার আন্দোলন শুরু করলেও যৌথ বাহিনী সন্ধ্যায় তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়। আজ পুনরায় শ্রমিকরা একই দাবিতে চন্দ্রা নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছে। মহাসড়ক অবরোধ করায় ওই সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর এলাকা ও কালিয়াকৈর ধামরাই আঞ্চলিক সড়কে যোগাযোগ স্বাভাবিক রয়েছে। দেশের ব্যাংকিং খাত এবং মূল্যস্ফীতি সহ আর্থিক খাত সংশ্লিষ্ট তথ্যের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বিগত দিনের মতো কোনো কারচুপি করছে না বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালামনাক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, গত 15 বছর ধরে আর্থিক খাতের অনেক ভুল তথ্য দিয়ে এক ধরনের তথ্য বিভ্রাট তৈরি করা হয়েছে। অন্তর্বর্তী সরকার কোনো তথ্য লুকিয়ে রাখতে চায় না বলেও জানান তিনি। সালেউদ্দিন আহমেদ বলেন, শেয়ার বাজারের দুরবস্থার জন্য যারা কারসাজিদের পাশাপাশি নিয়ন্ত্রণ সংস্থাও দায়ী। এছাড়া ব্যাংক ও আর্থিক খাতে সংস্কারকে এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা অর্থনীতিতে শৃঙ্খলা আনার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে এখনকার বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। অন্তর্বর্তী সরকার ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না, মানুষের সাথে কথা বলেই করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সড়কটা হয়ে গেছে, তো এখন এটার ভালো মন্দ নিয়ে আমরা আর বিতর্ক করব না, কিন্তু এইটার ফলে সৃষ্ট যেসব অসুবিধা সৃষ্টি হয়েছে সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। এখন থেকে ঢাকায় বসে কোনো পরিকল্পনা করব না, আমরা মানুষের সাথে কথা বলে মানুষ যেটা চায়, মানুষ যেটা প্রয়োজন বোধ করে সেটাই করব। অতীতের মতো ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিতেও সমমনা দলগুলোকে একসাথে নিয়ে কাজ করবে বলে জানিয়েছে বিএনপি। সমমনাদের সাথে বৈঠক শেষে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে সমমনা দলের নেতারা বলেছেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। হাসান মাহমুদের রিপোর্ট। যুগপৎ আন্দোলনের সঙ্গী 12 দলীয় জোটের নেতাদের সাথে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি, যার নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তারা বৈঠক করে সমমনা জোট ও লেবার পার্টির নেতাদের সঙ্গে। দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা নিয়ে সমমনা দলগুলোর সাথে আলোচনা হয়েছে। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী নির্বাচন ও পঞ্চদশ সংশোধনীর রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় সরকারের ভাবনা বোঝার চেষ্টা করবে তারা। দীর্ঘদিন যাবৎ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি এবং যুগপৎ আন্দোলনে আমরা রত ছিলাম। এই সরকারের এই ফ্যাসিবাদের পতনের লড়াইয়ে অত্যন্ত সাহসী এবং কার্যকর ভূমিকা পালন করেছে 12 দলীয় জোট। দীর্ঘদিন যাবৎ যে আন্দোলন করে এসেছে, আমাদের সেই আন্দোলনের এবং সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই। আর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে আগামীতেও থাকবে একসঙ্গেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে গণতান্ত্রিক পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা অবিলম্বে তাদের নেতাদের সব মামলা প্রত্যাহারের দাবি জানান।
আমাদের নামে যে অজস্র মিথ্যা মামলা, অজস্র রাজনৈতিক প্রতিহিংসার মামলা, সেই মামলাগুলোকে তুলে নেওয়ার জন্য আপনারা এখন দাবার কোর্টের মতো দাবার গুটি সাজিয়েছেন। বাজার সিন্ডিকেট ভাঙতে না পারলে জনদুর্ভোগ বাড়বে বলেও মনে করেন তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক সদিচ্ছা ও ঐকমত্য ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী সংস্কারের উদ্যোগ নিয়ে কোনো লাভ হবে না বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। সকালে রাজধানীর সৈয়দ মিলনায়তনে সংলাপী বিশ্লেষকরা এই মত দেন। বলেন, অতীতে ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে যারা রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঠেকানো যাবে। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। রাজধানীর সিডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য আইন শৃঙ্খলা শীর্ষক সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি অংশ নেন আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা বলেন, গত 53 বছরে রাজনৈতিক দলগুলো আইন শৃঙ্খলা বাহিনীকে যে যার মতো ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করেছে। এ কারণেই দেশের জনগণ কখনোই প্রকৃত পুলিশি সেবা পায়নি বলে অভিযোগ করেন তারা। তাই এ বাহিনীতে সংস্কারের আগে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন বলেও মনে করেন বক্তারা। আমরা যতই কমিশন করি, যতই আলোচনা করি, যতই রিপোর্ট তৈরি করি, রাজনৈতিক দল যদি এটাকে সমর্থন না করে, সম্পূর্ণ এবং সার্বিকভাবে এটাকে বাস্তবায়ন না করে, তাহলে কোনো ফল হবে না। চূড়ান্ত বিশ্লেষণের রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। আমি এখন আওয়ামী লীগের সময় আইজি, তো আমার যদি কাজ হয় যে বিএনপির লোকদেরই ফলো করতে হবে, শ্যাডো করতে হবে, এবং এদেশে ভালো পুলিশ ব্যবস্থা কে হবে যে অপোজিশনের মিটিংটা ভেঙে দিতে পারবে, যে অপোজিশনের করে শ্যাডো করবে। তো এগুলো তো পলিটিক্যাল ডিসিশন, আপনাকে এটা ঠিক করতে হবে। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, ভবিষ্যতে রাজনীতিবিদরা যাতে আর স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেই বন্দোবস্ত করতে হবে। দেশটা কি আমাদের না আপনাদের না? তবে খারাপ ভোটার খারাপ লিডার আনবে। I'm sorry but this is true. আপনি যদি এখন এলাকাতে তাকে ভোট দেন, মার্কা দেখে অস্থির হয়ে যান, খারাপ মানুষ আসলে আপনি যত সংস্কার করেন আমরা সব ধ্বংস করে দেব যদি আমরা খারাপ মানুষকে নেতৃত্বে আনি। ইয়াবা বদি কিংবা মমতাজদের মতো সংসদ সদস্যের বদলে সৎ, যোগ্য ও ভালো মানুষদের নির্বাচিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বক্তারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। রাহাত ফতে আলী খানে কনসার্ট ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে রাজধানী আর্মি স্টেডিয়াম এবং আশেপাশের এলাকা। যান চলাচল স্বাভাবিক রাখতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কয়েকটি প্রবেশপথ টোল ফ্রি করা হয়েছে। অ্যাম্বুলেন্স ও বিদেশগামী যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেট ও জিয়া কলোনি গেট। নূর হোসেনের রিপোর্ট। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খানের কনসার্টে যোগ দিতে ভক্ত অনুরাগীদের ঢল নামে আর্মি স্টেডিয়ামে। নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়ামে এসে পৌঁছান অনেকে। তার গানগুলো শুনতে খুবই ভালো লাগে, তাই আসলে খুব এক্সাইটেড ছিলাম, এই কারণে এক্সাইটমেন্টের জন্যই আগে চলে আসা। যদি ভিতরে ঢুকতে কোনো প্রবলেম হয় এই জন্য আমরা অনেক আগে চলে আসি। আমরা চাই এরকম কনসার্ট আরও হোক, বাংলাদেশে আরও চ্যারিটি ফান্ড হোক। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের সহায়তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কনসার্টের আয়োজন করে। কনসার্টে টিকিট ক্রয়ের মধ্য দিয়ে শহীদ পরিবার এবং আহতদের পাশে দাঁড়াতে পেরে গর্বিত আগত সঙ্গীতপ্রেমীরা। এই যে এখান থেকে যে আর্নিংটা আসবে এটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে এটা যে আমাদের যে কিছুদিন আগে যে ইয়াটা হয়েছে আমাদের দেশে, ওই ফ্যামিলিগুলোর পাশে দাঁড়াবে সবাই, এটা যতটাই হোক না কেন, যতটুকুই অর্থ হোক না কেন, বাট এটা অনেক ভালো লেগেছে। রাহাত ফতে আলী খান আমার খুব পছন্দের একজন শিল্পী, বেসিক্যালি তার জন্যই আসা এখানে। তার যেমন ওরে প্রিয়া, জরুরি থা, যাক শোনা শোনা লাগে, এই গানগুলো হচ্ছে আমাদের ইমোশনের জায়গা থেকে আমরা শুনেছি। রাহাত ফতে আলী খান যতটা আমার ফ্যামিলির পছন্দ তার চেয়ে বেশি আমার পছন্দ পার্সোনালি। ইচ অ্যান্ড এভরি সং অনেক ভালোবাসি, লিরিক্স টু লিরিক্স সব জানি। কনসার্ট ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সশস্ত্র সেনা সদস্যদের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও র্যাবের সদস্যরা। স্টেডিয়ামের সব প্রবেশপথে বসানো হয়েছে তল্লাশি চৌকি। আশেপাশের সড়কে যানজট এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর, কুড়িল ও বনানী প্রবেশপথ
9 ঘন্টা টোলের আওতামুক্ত রেখেছে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। এছাড়া অ্যাম্বুলেন্স ও বিদেশগামী যাত্রীদের ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট ও জিয়া কলোনি গেট ব্যবহারের অনুমতি দিয়েছে আইএসপিআর। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। কোরাম ছাড়াই নিয়মনীতি তোয়াক্কা না করে শেষ হলো বিসিবির পঞ্চম সভা, যেখানে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী দলে প্রত্যেক ক্রিকেটারকে 3 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বোর্ড। আজ সন্ধ্যায় সভাপতি ফারুক আহমেদ আরও জানিয়েছেন, নারী ক্রিকেট দলে বেতন কাঠামো বৃদ্ধি করার পরিকল্পনা হাতে নিয়েছেন তারা। মিরপুরে বিসিবি কার্যালয়ে বছরের শেষ বোর্ড মিটিংয়ে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বাইরে আরও 30 জনকে বেতন কাঠামোর মধ্যে রাখার সিদ্ধান্ত এসেছে এদিন। নারী ক্রিকেটারদের উইনিং বোনাস প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। আলোচনা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল, স্ট্যান্ডিং কমিটি, নতুন বছরের পরিকল্পনা আর এনসিএল এর টি20 ফরম্যাটের নির্দিষ্ট ক্যালেন্ডার নিয়ে। যদিও এই বোর্ড সভায় উপস্থিত ছিলেন মাত্র 7 পরিচালক। অনলাইনে যোগ দিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। কোরাম ছাড়া তৃতীয় সভার পর পঞ্চম সভাও হয় বিসিবির গঠনতন্ত্রকে পাশ কাটিয়ে গেছে বর্তমান পরিচালনা পর্ষদ।